ছবি আপনারা দেখছেন, আরো একটি সিসি ক্যামেরার ছবি, এবং এই সিসি ক্যামেরার ছবিতেই বিস্ফোরণের আরো একটি মুহূর্তের ছবি। সন্ধে 6টা বেজে 50 মিনিট 57 সেকেন্ড, 6টা বেজে 50 মিনিট 57 সেকেন্ডে এই বিস্ফোরণ। আর এই বিস্ফোরণে তুরস্ক যোগ, তুরস্কে দিল্লির বিস্ফোরণের ছক। তুরস্কে গিয়েছিল আদিল আর মুজাম্মিল, তুরস্কেই জঙ্গি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ হয়। তুরস্ক যোগ এর আগেও পাকিস্তানের পহেলগাঁওয়ে যখন হামলা হয়, তারপরে যে অপারেশন সিঁদুর, সেই সময় পাকিস্তান যে ব্যবহার করেছিল অস্ত্র, তাতেও তুরস্ক যোগ ছিল। আবারও সরাসরি চলে যাব মৈত্রীর সঙ্গে, দিল্লি থেকে রয়েছেন দিল্লি, এখানে মৈত্রী, এখানেও তুরস্ক যোগ। একেবারে দেখো, এই বিষয়টাই কিন্তু আরো স্পষ্ট হয়ে আসছে। একেবারে তুমি যে উদাহরণটা দিলে যে অপারেশন সিঁদুরের সময় তুরস্কের ওয়েপন এবং কি ড্রোন ব্যবহার করতে দেখা গিয়েছিল পাকিস্তানকে, এবং সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। সেই তুরস্কে গিয়ে কিন্তু এই ওমর এবং এই আদিল এবং মুজাম্মিল, তারা তাদের হ্যান্ডলারদের সঙ্গে এবং জয়শে মোহাম্মদের যারা কি ফাংশনারিজ রয়েছে তাদের সাথে বৈঠক করেছিল, এবং তাদের সাথে মিটিং করে দিল্লিতে বড়সড় নাশকতার ছক করেছিল তারা। সেখানে ছক করা হয় এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে ফান্ড রেজ করতে হবে, এবং সেই ফান্ড রেজ করা কোথা থেকে হয়? ইস্তানবুল আর দোহার মতো জায়গা থেকে ফান্ড রেজ করা হয়, এবং তারপর এই দুজন দেশে ফিরে আসে এবং সেফ সেন্টারের জন্য কোথায় সেফ প্যাসেজ করা যায় সেই সবের খোঁজ করতে তারা শুরু করে। এবং এই ঘটনায় আরো দুজন চিকিৎসক, একজন অনন্তনাগ এবং শ্রীনগরের, যারা ঢাকা থেকে পাশ করেছে সেরকম দুই চিকিৎসকও কিন্তু এই মুহূর্তে নজরে রয়েছে। প্রায় 400-র ওপরে চ্যাট এই মুহূর্তে তদন্তকারীদের হাতে রয়েছে, যেখানে এই জঙ্গিদের বিভিন্ন কথাবার্তা এবং তাদের কথোপকথন সেগুলো কিন্তু প্রকাশ্যে এসেছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে বিদেশি যোগের ইঙ্গিত মিলছিল, এবং সেখানে তুরস্কের যোগ এবার অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে তদন্তকারীদের কাছে। এবং আমাদের সঙ্গে সম্পর্ক আমরা তুরস্কের সঙ্গে অনেকটাই নেতিবাচক করেছি। এই দেখুন, এই হচ্ছে মুজাম্মিল, ধৃত চিকিৎসক। 6 জন ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসকদের কেন বারবার মগজ ধোলাই হচ্ছে সেটা আমরা বলেওছি। আর এই বাড়িতেই ভাড়া থাকতো ধৃত মুজাম্মিল, ফরিদাবাদ হরিয়ানার, এখানেই ভাড়া থাকতো মুজাম্মিল। এখানেই পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধি, নিউজ 18 বাংলার প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছেন হাজি মাদ্রাসি, যার বাড়িতে মুজাম্মিল भाड़ा থাকতো। हाजी साहब, ये मुजम्मिल ने कब भाड़ा लिया था? आया मकान मिलेगा, यहाँ मिलेगा, देखो देख ले ऊपर चढ़ के। अच्छा। देख आया, ठीक है मुझे मंजूर है। किराया कितना? तेरे साथ बच्चे कितने? बच्चे नहीं है। और फिर 1200 रुपये लेंगे। मैंने उसमें ताला लगा दिया और मैं सामान ले आऊंगा। चला गया। फिर आया था? रात को सामान रख के गया। भाई कुछ तो लिख जा, अपना फोन नंबर, अपना नाम, कह रहे मैंने लिख दिया सब कुछ। ये उसी का हैंडराइटिंग? उसी के हाथ की है। अच्छा। उसी ने लिखा है। अच्छा, उसके साथ और कोई आया? कोई भी नहीं था। कोई भी नहीं? मैं सामान रखने आया, जब पहले कोई नहीं आया, मोटरसाइकिल पे आया अकेला। अच्छा। दिन में और रख के सामान आया, मिलो ही न कहीं। कश्मीर की पुलिस आई थी, उन्होंने कहा यहाँ सामान रखा कि? मैंने कहा सामान रखा। कहाँ? ऊपर रखा। ले जा, मैं ले जाओ जी। वो मैं ताला लग रहा, कह रहा चाबी। मैंने चाबी हमारे पे ना जी, बाइक पे आयो ही नहीं। तो फिर वह ने ताला तोड़ दिया। हाँ, ताला तोड़ के सामान वो अपना सारा सामान ले गई। आईडी कार्ड, कुछ आइडेंटिटी कार्ड कुछ दिखाया था, कुछ कागज दिखाया था? भाड़ा क्या है? 1000 रुपया, 1200 रुपया, हम खाली पड़े हैं सारे। उसने कहा मैं अल्फला में, कहा अल्फला डॉक्टर। अच्छा। यहाँ में लिखा भी है अल्फला डॉक्टर, कहाँ लिखा है? अच्छा, हाँ, ये डॉक्टर अल्फला लिखा हुआ है। उसी के हाथ का। अच्छा। अजी बड़ी हंस के बात करे। ক্যামেরা পার্সন সুব্রত জানার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, ফরিদাবাদ। ভাড়া অগ্রিম দিয়েছে, কিন্তু লেখার সময় নিজের নাম লেখেনি, লিখেছে ডক্টর আলফালা। মুজাম্মিল ধৃত চিকিৎসক। আলফালা যে হসপিটাল, কলেজ, মেডিকেল কলেজ, সেই হসপিটালেরই ডাক্তার এই মুজাম্মিল, যে ধৃত জঙ্গি। তার সম্বন্ধে কি বলছেন
সন্দেহজনক মনে হয়নি? রোগী স্থানীয়দের হাসি খুশি ভালো ডাক্তার হিসেবে পরিচিত বিপুল বিস্ফোরক উদ্ধারে ধৃত সেই মুজাম্মিলের কীর্তিতে হতবাক রোগী স্থানীয়রা। मुजम्मिल कोई देखा, कभी कभार देखते थे, बस वैसे कुछ। और आदिल? नहीं, उसको नहीं जानते। उसको नहीं देखा। और ये जो लेडी डॉक्टर है वो शाहीन? नहीं, उसको भी नहीं जानते। मुजम्मिल को हम इतने नजदीक से तो नहीं जानते, डॉक्टर रूप में जानते थे, डॉक्टर रूप से अच्छा था। अच्छा था डॉक्टर? हाँ, क्या कौन सी चीज का डॉक्टर था वो? इमरजेंसी में था। बंदा है ऐसा बंदा जो उसके बारे में ऐसे कुछ बातें हो तो एकदम से अचानक तो सारी हैरानी तो होती है। इमरजेंसी में डॉक्टर मुजम्मिल रहते थे? कैसे थे, व्यवहार कैसा बहुत था? अच्छा व्यवहार था। अच्छा, और बहुत बार देखे थे वो? हाँ, रात को जब भी हमें कभी इमरजेंसी में आया अपने घर से मरीज लेगा हमें ही मिलते थे। अच्छा, और बात अच्छी करते थे? खूब बढ़िया बात वो ऐसा अभी सुन के कैसा लग रहा है? सुन के अजीब सा लग रहा है, एकदम ऐसा लग रहा है जैसे कोई झूठा केस हो कैसी। और डॉक्टर उमर को देखा था? उन्हें नहीं देखा। দিল্লির বিস্ফোরণে ডি কোম্পানি, ভয়াবহ বিস্ফোরণে না দাউদ নয়, 5 জন ডাক্তার আজকেও ধরা পড়েছে আরো একজন ডাক্তার জঙ্গি পেশায় চিকিৎসক। এছাড়াও জঙ্গি নেটওয়ার্কে আরো 4 ডাক্তার, তাদের গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার বিপুল বিস্ফোরক। কেন চিকিৎসকদের টার্গেট জঙ্গি গোষ্ঠী? দেখুন। দিল্লি বিস্ফোরণের পেছনে ডি কোম্পানি। ডি মানে দাউদ নয়, ডাক্তার। আদিল আহমেদ ডাক্তার, সাজ্জাদ আহমেদ ডাক্তার, মুজাম্মিল শাকিল ডাক্তার, শাহিন সঈদ ডাক্তার, উমর নবী সেও ডাক্তার। পেশায় চিকিৎসক, সাদা অ্যাপ্রন পরে ডাক্তারি করে, মানুষ বাঁচানোর কাজ। আর এরাই মানুষ মারার জঙ্গি, পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সদস্য। এর নাম উমর নবী, পেশায় চিকিৎসক, জৈশ জঙ্গি। দিল্লিতে আত্মঘাতী হামলা চালায় ডাক্তার নবী। বাকি 4 চিকিৎসক জঙ্গিকে দেশের নানা প্রান্ত থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদিল আহমেদ গ্রেফতার সাজ্জাদ আহমেদ পুলওয়ামা থেকে, মুজাম্মিল শাকিল ও শাহিন সঈদ দুজনেই গ্রেফতার হরিয়ানার ফরিদাবাদ থেকে। ধৃতদের ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রায় 3000 কেজি বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং বিপুল আগ্নেয়াস্ত্র। এই চিকিৎসক জঙ্গিদের গ্রেফতারি অনেককেই অবাক করেছে, কারণ এরা প্রত্যেকেই হোয়াইট কলার জঙ্গি। প্রত্যেকেই তথাকথিত শিক্ষিত, পেশাগত জীবনে প্রতিষ্ঠিত, ভালো চাকরি করে, ভালো টাকা রোজগার করে। এরাই কিনা জঙ্গি? এতদিন মনে করা হতো গরিবী এবং অশিক্ষার সুযোগ নিয়েই মগজ ধোলাই করে জঙ্গি নেতারা, কিন্তু এবার দেখা যাচ্ছে শিক্ষিত প্রতিষ্ঠিতদেরও তারা টার্গেট করছে, কারণ ডাক্তাররা জঙ্গি হলে সহজে কেউ সন্দেহ করবেন না। এরই ফল উমর নবীর মতো চিকিৎসক, ডাক্তার হিসেবে যার প্রাণ বাঁচানোর কথা, সেই দিল্লির রাস্তায় আত্মঘাতী হানায় অনেকের প্রাণ কেড়ে নিল। নিউজ 18 বাংলা। ডাক্তাররা জঙ্গি হলে কেউ সন্দেহ করবেন না। আর একে দেখছেন, এ গ্রেফতার হয়েছে, নাম ইরফান আহমেদ ওয়াঘা। এই ইরফান আহমেদ ওয়াঘা এই ডাক্তারদের যারা বিস্ফোরণ ঘটিয়েছে, যারা বিস্ফোরণের পেছনে রয়েছে, তাদের মগজ ধোলাই করত। সোপিয়ান থেকে জালে এই মৌলবী ইরফান আহমেদ ওয়াঘা শ্রীনগরে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করত মৌলবী। কাজের সূত্রেই চিকিৎসক পড়ুয়াদের মগজ ধোলাই করে জঙ্গি সংগঠনে ডাক্তারদের নিয়োগ। দিল্লির আত্মঘাতী জঙ্গি পেশায় ডাক্তার, দেশের নানা প্রান্ত থেকে জালে 4 ডাক্তার। আর কিছুক্ষণ আমি বলছিলাম যে আরো একজন ডাক্তার ধৃত। দিল্লির নাশকতায় জালে আরো এক ডাক্তার শ্রীনগরে গ্রেফতার, ডক্টর তাজামুল মালিক। শ্রীনগরের হাসপাতাল থেকে চিকিৎসককে গ্রেফতার করা হয় এই জঙ্গি যোগেই।
আসলে কি বড় সড় বিস্ফোরণ, আরো বড় সড় বিস্ফোরণ ঘটানোর চক্রান্ত ছিল এই জঙ্গিদের? যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে, কিন্তু শোনা যাচ্ছে, জানা যাচ্ছে যে এই উমর নবী সে নাকি অন্যদের ধরপাকড়ে আতঙ্কিত হয়ে পড়েছিল, তাড়াহুড়ো করেছিল এবং তাতেই সেই গাড়ি নিয়ে, বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যায় এবং তারপরে বিস্ফোরণ ঘটায়। সরাসরি চলে যাব আরো একবার আমাদের প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, যারা জঙ্গি, ডাক্তার হোক বা যাই হোক, যারা জঙ্গি মানসিকতা, যারা বিস্ফোরণ ঘটাবে, মানুষ মারবে এরকম মানসিকতা, তারা গ্রেফতার হওয়ার ভয়ে, আতঙ্কে তারা বিস্ফোরণ ঘটিয়ে দেবে, কি বলা হচ্ছে? দেখো, ধরা পড়ে যাওয়ার আতঙ্কের থেকেও ধরা পড়ে গেলে তাদের যে উদ্দেশ্যটা রয়েছে সেটা সফল হবে না। সেই আতঙ্ক থেকেই এবং সেই দুর্ভাবনা থেকেই কিন্তু এই তাড়াহুড়ো, তেমনটাই মনে করছেন তদন্তকারীরা। তাদের কি বক্তব্য যে গত কয়েকদিনে যেভাবে একের পর এক বিভিন্ন লিঙ্ক ধরা পড়ছিল এবং বিপুল পরিমাণের যে বিস্ফোরক যেটা পুলিশের হাতে এবং তদন্তকারী সংস্থাদের হাতে ধরা পড়েছিল, সেটা দেখে তাদের অনুমান যে বড় সড়ো কোনো নাশকতার ছক কষছিল এই মুজাম্মিল এবং আদিলরা, এবং তাদের অন্যতম অংশীদার ছিল এই ওমর নবীও। এবং ওমর নবী অনেকটাই হার্ড লাইনার এবং সে অনেকটাই বেশি র্যাডিক্যালাইজড এই গ্রুপের মধ্যে ছিল। এবার সে তার নিজের টেলিগ্রাফ চ্যানেলে কখনো কখনো গজবায়ে হিন্দের কথাও সে প্রচার করত। ফলে সেখানে দাঁড়িয়ে যদি সে ধরা পড়ে যায় তাহলে তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কোথাও গিয়ে থমকে যাবে এবং সেটা কোনোভাবেই পালন করা যাবে না। এবং সেই তাড়াহুড়ো থেকেই ফরিদাবাদ থেকে বেরিয়ে তার মানে এটাই উঠে আসছে যে আরো বড় সড় চক্রান্তের পরিকল্পনা ছিল, ষড়যন্ত্র ছিল। এই যে উমর নবী যে আলফালা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডাক্তার জঙ্গি, যে আত্মঘাতী বম্ব স্কোয়াডের একদম বলা যায়, সেই আত্মঘাতী জঙ্গি, তার কি পরিকল্পনা ছিল, চক্রান্ত ছিল কি আরো বড় সড় নাশকতার। আর সেই নাশকতা যাতে না ঘটতে পারে সেটার জন্যই ধরপাকড় হচ্ছিল। কি পরিকল্পনা ছিল, কি ষড়যন্ত্র ছিল আরো বড়, মৈত্রী? দেখো, মূলত তাদের যেটা লক্ষ্য ছিল যে দিল্লিকে টার্গেট করাটাই তাদের লক্ষ্য ছিল। তার কারণ কোথাও গিয়ে এই ওমর সে সবসময় বলতো যে এই দিল্লি হচ্ছে অপারেশনের মূল জায়গা এবং সেই জন্য দিল্লিতেই বড়সড় নাশকতা করতে হবে। এবার যদি আমরা একটু পেছনের দিকে যাই, অপারেশন সিঁদুরের সময়, সেই সময় জৈশে মোহাম্মদের ঘাঁটি এবং জৈশে মোহাম্মদের যারা ইনার সার্কেলের লোকজনদেরকে কিন্তু সেই জঙ্গিরা নিকেশ হয়ে গিয়েছিল। ফলে জৈশে মোহাম্মদ অনেক বেশি ক্ষুব্ধ হয়েছিল এবং তাদের বদলা নেওয়ারও একটা উদ্দেশ্য ছিল এবং সেই কারণেই ওমর নবীর মতো এই যারা স্লিপার সেল হিসাবে ছিল, যে জঙ্গিরা ছিল, তাদেরকে অ্যাক্টিভ করতে তারা শুরু করে। ওমর নবী তাদের টার্গেট ছিল বড় সড়ো ধামাকা করার দিল্লিতে এবং সেটার জন্যই কিন্তু এই বিপুল পরিমাণের বিস্ফোরক, তুমি ভাবতে পারো প্রায় 2900 কিলোগ্রাম বিস্ফোরক সব মিলিয়ে পাওয়া গিয়েছে, যেটা বিপুল পরিমাণ, যার পরিমাণ হিসেবে এবং তার যে ম্যাগনিটিউড হতো সেই বিস্ফোরকের, যদি তারা সফল হতো জঙ্গিরা, তাহলে তার ম্যাগনিটিউড ব্যাপক হতো। কিন্তু সেই ব্যাপক আকারে এবং দিল্লিতে তারা যখন হামলা করতে পারছে না, যখন গজবায়ে হিন্দ করতে পারছে না, তখন এই ওমর নবীর তার লক্ষ্য ছিল যে কোনোভাবে যাতে তাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়, এক, এবং দুই, সেই যে গজবায়ে হিন্দের কথা বলে সেটা কিছুটা হলেও সে করতে পারছে, সেই গজবা কিছুটা হলেও করতে পারছে। এই কথাগুলো মাথায় কিভাবে এলো? তার মানে কি মাসুদ আজাহার, তার ভাই রওফ আসগার, এদের সঙ্গে যোগাযোগ ছিল কোনোভাবে? 5-6 বছর ধরে নাকি এই রকম জঙ্গি নাশকতার প্রশিক্ষণও নিত এই উমর। একেবারে দেখো, 18-19 সাল থেকে ওমরের ডিরেক্ট কানেকশন শুরু হয় এই জঙ্গি গোষ্ঠী জৈশে মোহাম্মদের সঙ্গে এবং ওমর আজাহার থেকে শুরু করে তাদের যারা টপ লিডাররা রয়েছে তাদের বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় নিজে তো দেখতোই এবং তার সঙ্গে সঙ্গে তার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও টেলিকাস্ট করত এই ওমর নবী এবং তার সঙ্গে সঙ্গে অন্ততপক্ষে 17টা টেলিগ্রাম চ্যানেল সে অ্যাক্টিভেট করেছিল এবং তারপরে ডিঅ্যাক্টিভেট করে দেয়। বিশেষ ভিপিএন নাম্বার
ইউজ করতো ফোনে কথা বলার জন্য, এবং সবসময় হার্ডলাইনার একটু বেশি ছিল, অর্থাৎ এই যে ডাক্তারদের যে গ্রুপ তাদের মধ্যেও হার্ডলাইনার একটু বেশি এবং একটু বেশি কট্টরপন্থী বলা যেতে পারে যাকে। এবং মাসুদ আজহারের অনেক বড় ফলোয়ার ছিল এই ওমর, এবং সেই কারণেই সে চেষ্টা করত যে ইউথদেরকে, যাদেরকে এ আবার নতুন করে রিক্রুট করতো বা যাদেরকে কোট অ্যান্ড কোট অনুপ্রাণিত করার চেষ্টা করত, তাদেরকে এই মাসুদ আজহার তার ভাইয়ের সমস্ত ভিডিও দেখানো এবং তাদেরকে অনুপ্রাণিত করা যাতে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু সকলেই কাশ্মীরের বাসিন্দা, এরা কাশ্মীরে বসে বসে এই জঙ্গি নাশকতার প্ল্যান করত, আর এই আলফালা বিশ্ববিদ্যালয়ে এই জঙ্গি নাশকতার বিস্ফোরণের চক্রান্ত করা হয়েছিল। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে দিল্লির নিরাপত্তা নিয়ে। ট্রাফিক সিগন্যালের কাছে গেল, তার আগে 3 ঘন্টা গাড়ি পার্ক করে বসে থাকলো উমর নবী, কেউ দেখলো না। লালকেল্লা, প্রতিবার স্বাধীনতা দিবসে এই লালকেল্লা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভারতের গৌরবের প্রতীক, হাই সিকিউরিটি এলাকা, সেই লালকেল্লার কাছেই জঙ্গি হামলা, গাড়িতে বিস্ফোরণ, অনেকের মৃত্যু। রেড কালারের যে গম্বুজটি ছোট মতো দেখতে পাচ্ছেন, সেখান থেকেই কিন্তু লালকেল্লার এন্ট্রি শুরু হচ্ছে, এবং ফলে বুঝতেই পারছেন যে লালকেল্লার মূল যে লালকেল্লা রয়েছে সেখান থেকে বিস্ফোরণ স্থলের দূরত্ব মাত্র কয়েকশো মিটারের। 24 ঘন্টা নজরদারি, সেই এলাকাতেই জঙ্গি হামলা। এটা কিভাবে ঘটলো? তাহলে কোথায় রাজধানীর নিরাপত্তা? প্রশ্ন তুলছেন অনেকেই। প্ল্যান এবং অ্যাকশন যেটা কি হবে সেটা কিন্তু অনেক দিন ধরেই আমার মনে হচ্ছে যে এটা ওরা চেষ্টা করছিল, এবং সেই জায়গাটায় যখন হলো তাদের কিন্তু ইমিডিয়েটলি সতর্ক হওয়ার কথা ছিল। সিসিটিভি থাকে তাহলে দেখা যাবে এই পার্টিকুলার গাড়িটা ধীরে ধীরে চলছিল। ইমিডিয়েটলি ওয়াই দ্য পুলিশ এখানে যেটা ছিল, ওয়াই দে হ্যাভ নট গন টু দেম যে তুমি এই ভিড়ের মধ্যে এত রাস্তা স্লো গাড়ি চালাচ্ছ কেন। সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় 3000 কেজির বিস্ফোরক উদ্ধার হয়। সেদিনই সন্ধ্যায় দিল্লিতে জঙ্গি হামলা। অনেকেরই দাবি এটা তো গোয়েন্দা ব্যর্থতা। ওরা কিন্তু ইনপুট আগের থেকে আসছে, সেই ইনপুটগুলো প্রবাবলি কোলেট হচ্ছে না কিংবা অ্যানালিসিস হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, দেখলেন ইয়ার। এই যে অ্যাটিচিউডটা, সেই অ্যাটিচিউডটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষতি করছে তা নয়, এই অ্যাটিচিউডটা কিন্তু আরও কিছু করছে, সেটা হচ্ছে যে আমাদের কমপ্লাসেন্সিটাকে আরো বেশি বের করে দিচ্ছে। যতগুলো ক্যামেরা আমরা দিয়ে রেখেছি তার ফাইন্ডিংসটা কি, সেটা কি কেউ আগের থেকে করে দিয়েছিল, কাট অফ করে, মানে লাইন কেটে দিয়েছিল? তার অর্থ কি, যদি কেটে দিয়ে থাকে তার অর্থ যে দে আর অলরেডি প্ল্যান্ড অ্যান্ড দ্য এক্সিকিউশন অফ দ্য সিরিয়াস ইনসিডেন্ট। এটা হলো সারপ্রাইজ এলিমেন্ট, এটা আমরা জানি না। মানে স্পেসিফিক ইন্টেলিজেন্স হলে তো ওটা হয়ে যেত, যে অনেক সময় স্পেসিফিক ইনপুট পাওয়া যায় যে এরকম জায়গায় এরকম সময় একটা ব্লাস্ট হবে, তো তখন ওখানে একটা রিয়াকশন হয়। কিন্তু এখানে ওরকম একটা রিয়াকশন হয়তো হতে পারতো না, বাট হ্যাঁ, যখন বর্ডার ক্রস করছে বদরপুর থেকে, তখন যদি একটা চেকিং হতো তাহলে হয়তো এটা ওখানেই ধরা পড়ে যেত। সোমবার হামলার আগে লালকেল্লার কাছে পার্কিং লটে 3 ঘন্টা দাঁড়িয়েছিল i-20 গাড়িটি। গাড়িতেই বসেছিল আত্মঘাতী জঙ্গি উমর নবী। একবারের জন্য গাড়ি থেকে বেরোয়নি। এমন হাই সিকিউরিটি এলাকায় একটা গাড়ি 3 ঘন্টা দাঁড়িয়ে রইল, অথচ কারো নজরে পড়লো না। এটা কিভাবে সম্ভব? কোথায় ছিল পুলিশ? কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? তদন্তকারীদের সন্দেহ সেই উমর মোহাম্মদ গাড়ি নিয়ে এই রাস্তা দিয়েই সে হয়তো এসেছিল, এবং আসার পর এই পার্কিংয়ে প্রায় 3 ঘন্টারও বেশি সময়, 6:30টারও বেশি সময় পর্যন্ত ভেতরে থাকে। যেটা প্রশ্ন দুটো, এক, লালকেল্লা বন্ধ থাকার পরেও কেন লালকেল্লার এই পার্কিং খোলা ছিল? হয়তো কেউ জিজ্ঞেস করতে পারতো যে তুমি 3 ঘন্টা থেকে বসে আছো, আজকে তো লালকেল্লা বন্ধ, কি ব্যাপার? এখন এই জিনিসটা যদি ওখানে যারা আছে সিকিউরিটিতে তাদের মাথায় ঢোকানো হয়, তা নিশ্চয়ই এটাও করা যাবে। বিস্ফোরক নিয়ে সীমানা পেরিয়ে দিল্লিতে ঢুকলো গাড়ি। লালকেল্লার কাছে 3 ঘন্টা দাঁড়িয়ে রইল, তারপর অত্যন্ত জনবহুল একটি রাস্তায় বিস্ফোরণ ঘটালো। এই একটি বিস্ফোরণ জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। হামলার আগাম তথ্য কেন পেলেন না গোয়েন্দারা?
গাড়িতে বিস্ফোরক নিয়ে রাজধানীতে কিভাবে ঢুকে পড়ল একজন জঙ্গি? দিল্লি থেকে হরিয়ানার ফরিদাবাদের দূরত্ব 60 কিলোমিটারের কাছাকাছি। রাজধানী লাগোয়া এই ফরিদাবাদে প্রায় 3000 কেজির বিস্ফোরকই বা এলো কোথা থেকে? হরিয়ানাতে এত বিপুল বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেও দিল্লির নিরাপত্তায় কেন ঢিলেমি? নানা মহল থেকে উঠছে প্রশ্ন। নিউজ 18 বাংলা।